ঠিক আছে। উঠতি ওয়াসা তো ঘুম যার মনে হয়। হ্যালো, ভিডিও ক্লিয়ার আছে কিনা বলো তো, আর সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও। কি খেলা, ব্রাজিলের খেলা দেখে সবাই কি ঘুমাচ্ছ? আজকে জিতছে তো, এই যে এক এক গোলে সিলি থেকে। সিলি আর ভালো করছে কিন্তু। না, আজকে এমনি সকালবেলা একটু কম হবে, ঘুমাচ্ছে মনে হয়। আচ্ছা, যারা আসছো একটা একটা কাজ করো, এই এই ভিডিও লিঙ্কটা তোমার বিভিন্ন এই যে গ্রুপে, তোমাদের যে গ্রুপগুলোতে আছে সেগুলোতে একটু দিয়ে দাও। ভিডিও ক্লাসের লিঙ্কটা একটু দিয়ে দাও কষ্ট করে। যারা ক্লাস দেখতেছো এই লিঙ্কটা একটু কপি করে গ্রুপে দিয়ে দাও, যাতে তোমার অন্য বন্ধুরা জানতে পারে, এবং যা আসে না তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব। ভিডিও ঠিক আছে কিনা একটু জানাও তো, ভিডিও ক্লিয়ার আছে কিনা এবং সব ঠিক আছে কিনা একটু বলো। তোমাদের যেসব বন্ধুরা এখন আসে নাই তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, তাড়াতাড়ি মেনশন দিয়ে দাও। আর আজকে স্টুডেন্ট এত কম কেন? এই যে খেলা দেখে কি ঘুমাচ্ছে? যারা আসে নাই ওদেরকে একটু মেনশন দিয়ে দাও। আচ্ছা, কাল একটা যারা আসছো, যারা দেখতেছো, কালকের বাড়ির কাজ যেটা দিছিলাম ওই যে 3 নাম্বার, এটা কি পারা গেছে একটু জানাও তো আমাকে। কালকে আমি শেষে যে একটা বাড়ি কাজ দিছিলাম 3 নং, ওটা কি সবাই পারছো? দুইটা বাড়ি কাজ দিছিলাম, একটা হচ্ছে বিবিন্দুর স্থানাঙ্ক বের করতে দিছিলাম, তারপর একটা ছিল প্রতিবিম্বের স্থানাঙ্ক। এই দুইটা ম্যাথ পারা গেছে কিনা একটু জানাও। কমেন্ট আসতেছে এখানে? দেখ, আমার এখানে কমেন্ট আসে না, আমি বুঝলাম না যে কমেন্ট আসে না কেন এখানে। হ্যাঁ, কিন্তু এখন এটা এই যে এখন আসতেছে। ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে স্যার, এখন আসছে, এই যে এখন আসতেছে সব। আচ্ছা ঠিক আছে, খেলাধুলা এখন বাদ, এখন ম্যাথ নিয়ে খেলা খেলবো, ঠিক আছে? ফুটবল খেলা তো সবাই দেখছে আশা করি। চিলি অনেক ভালো করছে, কিন্তু লাখ খারাপ কি করবে। আর নেইমারের অভিনয় টভিনয় দেখছো ভালো করে? ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করে দিই।
ঠিক আছে, দেখো আজকে আমরা যে টাইপটা পড়বো সেটা হচ্ছে টাইপ 3। টাইপ 3 তে আজকে আমরা শিখব, লিখো সবাই, দুইটি সরল রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। আচ্ছা দেখো, আজকে আমরা শিখবো দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে, তাও এই কোণ নির্ণয় করার ফর্মুলাটা একটু কিভাবে আসে সেটা আগে দিয়ে নিই, তারপর এই সংক্রান্ত আমরা কিছু ম্যাথ সমাধান করব। তাহলে দেখো, ধরো আমরা এখানে দুইটা সরলরেখা লিখি। একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 = 0, এটাকে ধরো 1 নং সরলরেখা। তারপর a2x প্লাস b2y প্লাস c2 = 0, এটাকে ধরো 2 নং সরলরেখা। তোমাকে স্যাররা এই দুইটা সরলরেখা দিয়ে বলবে এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ কত নির্ণয় করো। এখন দেখো ভালো করে, দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব না থাকে, দেখো দুইটা যদি সরলরেখা পরস্পর লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কিন্তু আমরা জানি। দেখো এদিকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 90 ডিগ্রি, এদিকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 90 ডিগ্রি। তাহলে দুইটা সরলরেখা পরস্পর লম্বিভাবে যদি অবস্থান করে তাদের মধ্যবর্তী কোণ কিন্তু আমরা বলে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে দুইটা সরলরেখা তোমার এইরকম পরস্পর লম্বভাবে থাকবে না। তো এবার আমরা দুইটা সরলরেখা অঙ্কন করি। ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে খেয়াল করো, মনে করলাম তোমার বললাম এটা হচ্ছে 1 নং সরলরেখা, ধরো বললাম এটা হচ্ছে 1 নং সরলরেখা, এই যেটা হচ্ছে 1 নং সরলরেখা। তাহলে 1 নং সরলরেখাটা এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটাকে আমরা ধরে নিলাম θ1। তাহলে দেখো এই 1 নং সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকে যে কোণটা উৎপন্ন করে সেটা থেকে ধরে নিছি আমরা θ1। আরেকটা সরলরেখা চিন্তা করো, এরকম ধরো এরকম একটা সরলরেখা চিন্তা করো, এই যে আরেকটা সরলরেখা এটা। তাহলে এই সরলরেখা দেখো, একটু মুছে দিই অন্য ধরো একটা সরলরেখা, এই সরলরেখাটা খেয়াল করো। তাহলে এই সরলরেখাটাকে নাম দিলাম আমরা 2 নং সরলরেখা। এখন এই 2 নং সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে সেটার নাম দিলাম আমরা θ2। ঠিক আছে, তাহলে খেয়াল করো এবার দুইটা 1 আর 2 নং সরলরেখা কিন্তু পরস্পর লম্বভাবে ছেদ করে নাই, তাই না? তাহলে দেখো তাদের মধ্যবর্তী আসলে দুইটা কোণ সৃষ্টি হয়। দেখো একটা কোণ এই যে কোণটা, দেখো এই কোণটাকে আমরা নাম দিলাম পাই, এটা কিন্তু একটা সূক্ষ্ম কোণ। এটা কি কোণ? সূক্ষ্ম কোণ। তারপর আরেকটা কোণ দেখো, এই পাশে আরেকটা কোণ তৈরি হয়, এই যে আরেকটা কোণ, সেটা হচ্ছে আমাদের আলফা, তাই না? তাহলে দেখো দুইটা সরলরেখা যদি পরস্পর লম্বভাবে ছেদ না করে, পরস্পর লম্ব না থাকে, তাহলে দুইটা সরলরেখার মধ্যবর্তী আসলে 2 ধরনের কোণ সৃষ্টি হয়। একটা হচ্ছে সূক্ষ্ম কোণ, এই যে দেখো সূক্ষ্ম কোণ, এই কোণ আর এই কোণ পরস্পর কিন্তু সমান, তাহলে এই দুইটা কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। আর দেখো এইদিকে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে স্থূল কোণ, এই কোণ আর এই কোণ সমান। তাহলে আমরা জাস্ট এই দুইটা কোণ নির্ণয় করব। একটা কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ আর একটা কি কোণ? স্থূল কোণ। একটু খেয়াল করে দেখো তো, তুমি যদি কোনো কারণে সূক্ষ্ম কোণটা বের করতে পারো, দেখো এই সূক্ষ্ম কোণটা যদি আমরা বের করতে পারি, এই সূক্ষ্ম কোণটা যদি আমরা বের করতে পারি, আমরা কিন্তু স্থূল কোণটা খুব সহজে বের করে নিতে পারবো। কিভাবে? দেখো এই টোটাল কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি না? তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি পাইটা বাদ করে দিই, অর্থাৎ এই যে সূক্ষ্ম কোণটা বাদ করে দিই, তাহলে আমরা খুব সহজে স্থূল কোণটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এখন এই পাইটা অর্থাৎ এই সূক্ষ্ম কোণটা কিভাবে নির্ণয় করতে হয় এটা একটু জেনে নিই। দেখো এখানে লক্ষ্য করো একটু। আচ্ছা তার আগে বলে দিই, দেখো 1 নং সরলরেখার ডাল, 1 নং সরলরেখার ডাল, দেখো আমরা কি বলতে পারি? 1 নং সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকে কতটুকু কোণ উৎপন্ন করছে? θ1 কোণ উৎপন্ন করছে না? তাহলে তার ডাল কত? tan θ1।
আবার দেখো 2 নং সরল রেখার ডাল M2 এটা কত বলো তো? এই যে দেখো 2 নং সরল রেখাটা, এই 2 নং সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকে কতটুকু কোণ উৎপন্ন করে? θ2। তাহলে এটার ডাল কত হবে? tan θ2। আচ্ছা ওকে, এবার দেখো এখানে একটু ভালো করে খেয়াল করো, বুঝলেন? ওই যে লাল কালার একটা ফ্যান দিলে তো, এবারে লক্ষ্য করো এখানে এই যে দেখো এখানে হচ্ছে এই বিন্দুটাকে মনে করো তুমি a বিন্দু, আর এটাকে মনে করো b, আর এটাকে মনে করো c। তাহলে এখানে দেখো a b c একটা ত্রিভুজ গঠন হয়েছে না? দেখো তো ভালো করে খেয়াল করো, a b c একটা ত্রিভুজ গঠন হয়েছে না? এই ত্রিভুজের দেখো এই কোণটা কত? θ2, আর এই কোণটা কত? পাই, তাই না? পাইটা কিন্তু এখানে সূক্ষ্মকোণ। তাহলে দেখো আর ত্রিভুজের বহিস্থ কোণটা কত? θ1 না? এই যে দেখো এই ত্রিভুজের বহিস্থ কোণটা কত? θ1। তোমরা ক্লাস 9 10 শিখে আসছো, একটা সূত্র ছিল, সূত্র কি মানে একটা কথা ছিল, এই কথা কি জানো? ত্রিভুজের বহিস্থ কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ, বহিস্থ কোণ, বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান। তাহলে দেখো ত্রিভুজের বহিস্থ কোণ কত? θ1 ইকুয়াল টু এই কোণের বিপরীত, বিপরীত অন্তস্থ দুইটা কোণের সমষ্টির সমান। তাহলে বিপরীত অন্তস্থ দুইটা কোণ কি কি বলো? একটা θ2 প্লাস আরেকটা কত? পাই, তাই না? এটা তোমরা ক্লাস 9 10 জানো, ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান, এই কথা আমরা কিন্তু জানি। তাহলে θ1 ইকুয়াল টু θ2 প্লাস পাই। এবার দেখো আমরা উভয় পক্ষে tan নিব, উভয় পক্ষে tan নিব। তাহলে tan θ1 ইকুয়াল টু tan θ2 প্লাস পাই, ঠিক আছে? তাহলে আমরা উভয় পক্ষে কি গ্রহণ করলাম? tan গ্রহণ করলাম। এবার দেখো তোমাদেরকে ত্রিকোণমিতিতে একটা তোমরা সূত্র পড়ছো কিনা আমি জানি না, দেখো ত্রিকোণের একটা সূত্র এরকম ছিল, tan a মাইনাস b ইকুয়াল টু, দেখো tan a মাইনাস b, এই সূত্রটা দেখো, এই সূত্র ছিল tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। এই সূত্র তোমরা ত্রিকোণমিতিতে পড়ছো কিনা আমার জানা নাই, যদি না পড়ে থাকো তাহলে তোমরা এই সেকেন্ড পেপারে এই সূত্রগুলো পড়বা, ঠিক আছে? তখন আমি যখন সেকেন্ড পেপারে ত্রিকোণমিতি পড়াবো এই সূত্রগুলো তোমাদের প্রতিপাদন করে দিব, কিভাবে আসে সেটা বুঝাই দিব। আপাতত শুধু মনে রাখো tan a মাইনাস b, tan a মাইনাস b এর সূত্র কি? tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইনটু tan b। তাহলে দেখো এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। এখানে আমরা সরি দেখো এখানে আমাদের একটু ক্যালকুলেশনটা একটু ঠিক করে নিতে হবে। দেখো এখানে আমি একটু ক্যালকুলেশন করে নিই। আমাদের আসলে দেখো পাই বের করতে হবে, তাই না? তাহলে পাইটাকে এক পাশে রেখে আমাদের সূক্ষ্মকোণ বের করতে হবে, যে দেখো মধ্যবর্তী কোণ পাইটা বের করতে হবে। তাহলে পাইটাকে আমি এক পাশে রেখে বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাই। তাহলে দেখো এখানে পাই ইকুয়াল টু কি লেখা যায়? পাই ইকুয়াল টু আমরা লিখতে পারি না θ1 মাইনাস θ2, এই কথাটা কিন্তু আমরা লিখতে পারি। যে দেখো পাই ইকুয়াল টু θ2 এই পাশে নিয়ে আসলাম। তাহলে এবার উভয় পক্ষে tan নিই, তাহলে tan পাই ইকুয়াল টু tan θ1 মাইনাস tan θ2। আমাদের কাজ হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয় করা, আর এখানে মধ্যবর্তী সূক্ষ্মকোণ মান হচ্ছে কত? পাই। তাহলে এই পাইটাকে জন্য আমরা এক পাশে রাখছি। এবার উভয় পক্ষে tan গ্রহণ করছি, তাহলে এখানে tan পাই ইকুয়াল টু tan θ1 মাইনাস θ2। দেখো tan a মাইনাস b যে সূত্রটা সেটা আমরা এখানে কাজে লাগাবো। এখানে a বলতে θ1 আর b বলতে কত? θ2। তাহলে এখানে সূত্রটা একটু কাজে লাগালে দেখো কি আসে? tan পাই ইকুয়াল টু, দেখো উপর এখানে কি ছিল? tan a মাইনাস tan b। তাহলে এখানে কি হবে বলো? tan θ1 মাইনাস tan θ2 ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। তাহলে এখানে কি হবে? 1 প্লাস tan θ1 tan θ2। এই যে এই সূত্র আমরা এখানে ব্যবহার করছি। এবার খেয়াল করো, তাহলে আমরা একটু এই জিনিসটা একটু মুছে দিই, তোমরা তো লিখে নাও তাড়াতাড়ি, ঠিক আছে? আমরা এই জিনিসটা একটু মুছে দিব। তাহলে দেখো এই সূত্রটা এই যে এখান থেকে আসছে, এই যে এই সূত্র অনুযায়ী আমরা এই ক্যালকুলেশনটা করে নিছি। এবার দেখো একটু খেয়াল করো, লক্ষ্য করো। তাহলে tan পাই ইকুয়াল টু দেখো দেখো একটু tan θ1 মানে কি? দেখো তো প্রথম সরলরেখার ডালনা, tan θ2 মানে কি? দ্বিতীয় সরলরেখার ডালনা। তাহলে দেখো tan θ1 এর জায়গায় আমি m1 লিখতে পারি, মাইনাস tan θ2 এর জায়গায় আমরা কি লিখতে পারি? m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এই কথাটা লিখতে পারি না? দেখো
এবার তোমাকে যদি দুইটা সরলরেখা দেওয়া থাকে, দুইটা সরলরেখার ইকুয়েশন দেওয়া থাকে, দুইটা সরলরেখার ইকুয়েশন থেকে কিন্তু আমরা প্রত্যেকটা ডাল বের করতে পারবো কি সূত্র ব্যবহার করে? মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ। এই সূত্র ব্যবহার করে আমি 1 নং রেখার ডাল বের করতে পারবো এবং 2 নং রেখার ডাল বের করতে পারবো। তাহলে এই দুইটা ডাল জানা থাকলে আমরা কিন্তু মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো কিভাবে? tan পাই, এই যে পাই ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এবং এটা মান বের করে পাই এর মান যদি বের করতে হয় তাহলে ট্যানটাকে এই পাশে পাঠাই দিব। বুঝতে পারছো? এই সূত্রটা কিভাবে আসছে এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তো, তারপর আমরা পরবর্তীতে এই সূত্র দিয়ে ম্যাথ করব। একটু আমাকে জানাও এটা বুঝতে পারছো কিনা। এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। হুম, হ্যাঁ, ঠিক আছে। দেখো এই সূত্রটা বুঝতে পারছো কিনা বলো, কিভাবে আসছে এটা বুঝতে পারছো? বুঝছো সবাই? আচ্ছা, আরেকটু দেখো, তোমাদের যদি দুইটা সরলরেখা দেওয়া থাকে, দেখো 1 নং আর 2 নং, এই দুইটা সরলরেখা যদি তোমাকে দেওয়া থাকে তাহলে দুইটা সরলরেখা থেকে তুমি ডাল বের করতে পারবে না। দেখো দেখো m1 হচ্ছে প্রথম সরলরেখার ডাল, m2 হচ্ছে দ্বিতীয় সরলরেখার ডাল। তাহলে এই দুইটা ডাল যদি বের করে নিতে পারো, তো তোমাকে দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে, দুইটা ইকুয়েশন থেকে ডাল বের করবা, তারপর সূত্র ইউজ করবা। কি সূত্র? tan পাই ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু m2। তারপর এই জিনিসটার মান বের করে তুমি tan পাইয়ের একটা মান পাবা, তারপর পাই ইকুয়াল টু ট্যানটাকে পাশে পাঠিয়ে দিবা ইনভার্স করে। কি শেষে আসছে নাকি এটা? চিত্রটা দেখো, চিত্রটা লক্ষ্য করো। 1 নং সরলরেখাটা x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটাকে আমরা ধরেছি থিটা 1 সরি। 2 নং সরলরেখাটা x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটাকে আমি ধরে নিছি থিটা 2। এবার দেখো এই 1 নং আর 2 নং সরলরেখা যখন পরস্পরকে ছেদ করছে তাহলে এখানে কোণ উৎপন্ন করছে না? দেখো এই যে এই জায়গায় একটা কোণ উৎপন্ন করছে না, এই জায়গায় একটা কোণ উৎপন্ন করছে না, যেটা হচ্ছে সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণকে আমরা চিন্তা করছি পাই। আর দেখো এই জায়গায় একটা কোণ উৎপন্ন করছে না, এই জায়গায় একটা কোণ উৎপন্ন করছে না, এই কোণটা কিন্তু স্থূলকোণ। তাহলে দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে দুই ধরনের কোণ উৎপন্ন করে, একটা হচ্ছে সূক্ষ্মকোণ আর একটা হচ্ছে স্থূলকোণ। তাহলে দেখো এই সূক্ষ্মকোণটা ধরে নিছি আমরা পাই। এখন তুমি যদি পাইটা বের করে নিতে পারো তাহলে দেখো এই টোটাল অংশটুকু কত বলো তো? 180 ডিগ্রি না? তাহলে 180 ডিগ্রি থেকে তুমি যদি পাইটা বাদ দিয়ে দাও, এই অংশটুকু বাদ দিয়ে দাও, তাহলে তুমি স্থূলকোণটা পেয়ে যাচ্ছ না? বুঝতে পারছো চিত্রটা? ঠিক আছে। আবার দেখো এই সূত্রটা আমরা এই কথাটা এখানে কিভাবে লিখছি, এই কথাটা এখানে কিভাবে লিখছি দেখো। এখানে ত্রিভুজ এ বি সি চিন্তা করো, এ বি সি ত্রিভুজের একটা কোণ হচ্ছে পাই, এই দিকে কোণটা কত? থিটা 2। আর থিটা 1টা দেখো ত্রিভুজের বহিস্থ কোণ। তাহলে আমরা ছোটবেলা থেকে শিখে আসছি ত্রিভুজের বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান। ওই কথাটা আমরা এখানে লিখছি। নেওয়ার পর আমাদের পাই বের করতে হবে, তাহলে পাইটাকে এক পাশে রেখে থিটাগুলোকে এক পাশে নিয়ে গেলাম। এরপর উভয় পক্ষে tan গ্রহণ করছি, তারপর এখানে tan a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করছি। বুঝতে পারছো? একটু জানাও তো আমাকে, এবার বুঝতে পারছো কিনা বলো। এখন বুঝে গেছে? তাহলে আমরা সামনে আগাইতে পারবো।
ওকে ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। ঠিক আছে, এখন একটা খেয়াল করো, এখানে একটা ব্যাপার আছে এই সূত্রের মধ্যে। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। কি জিনিসটা? তুমি একটু চিত্রের মধ্যে খেয়াল করো। চিত্রের মধ্যে আসলে এখানে আমরা দেখো, এই চিত্র অনুযায়ী কে দেখো তো, θ1 ইজ গ্রেটার দেন টু θ2। অর্থাৎ এখানে আমরা এই চিত্র অনুযায়ী, আমার চিত্র অনুযায়ী আমাদের θ1টা বড়, কার চেয়ে? θ2 চেয়ে বড়। তাহলে আমাদের এই জন্য ইকুয়েশন এটা আসছে, m1 - m2 আসছে। আমার কথা ভালো করে বুঝো, আমাদের চিত্র অনুযায়ী θ1টা ছিল বড় এবং θ2টা কি ছিল, কি ছোট, যার কারণে আমাদের সূত্র আসছে m1 - m2। যদি এরকম হয়, θ2টা যদি বড় হয়ে যায়, θ2টা যদি বড় হয় কার চেয়ে? θ1 এর চেয়ে, তখন তো আমাদের এই সূত্র আসবে না, তখন সূত্র আসবে কি m2 - m1। তাহলে এখানে দুই ধরনের সম্ভব। দেখো এখানে দুইটা কেস সম্ভব, একটা হচ্ছে m1 - m2 হতে পারে, অথবা m2 - m1 হতে পারে, তাই না? তাহলে এখানে দুইটা কেস সম্ভব। তাহলে দেখো, যদি কোনো কারণে, আমার কথাগুলো ভালো করে বুঝো, m1 - m2 আসলে তাহলে এটা পজিটিভ মান। কিন্তু লক্ষ্য করো একটু ভালো করে, কিন্তু কি বললাম, এই যে আমাদের চিত্রের মধ্যে একটু তাকাও, চিত্র অনুযায়ী θ1 এটার মান θ2 চেয়ে বড়, এই যে দেখো চিত্র, এই জন্য m1 - m2 আসছে। ঠিক আছে, এখন কোনো কারণে মনে করো θ2টা বড় হইতে পারে, θ2টা বড় হইতে পারে, তখন সূত্রটা কি হবে? m2 - m1 হবে না? তাহলে এখানে দুই ধরনের কেস সম্ভব। এই জন্য তোমাদের বই দেখবা ইন জেনারেল একটা সূত্র ইউজ করছে। এই সূত্র কি? এখানে একবার ইউজ করছে প্লাস, আরেকবার ইউজ করছে মাইনাস। কেন? কারণ এখানে কার মানটা m1 m2 এর মধ্যে কে বড় কে ছোট এটা কিন্তু জানে না, এটা আমাদের অজানা। এই জন্য আমরা এখানে একটা প্লাস একটা মাইনাস ইউজ করছি। ঠিক আছে, দেখো তোমাদের বই দেখবা সূত্রটা এভাবে আছে, এভাবে। তো এখানে প্লাস মাইনাস ইউজ করার কারণ কি? কারণ এখানে কার ডাল বড় সেটা তো আমরা এই মুহূর্তে জানতেছি না। ঠিক আছে, এই জন্য বই দেখবা প্লাস মাইনাস এই দুইটা চিহ্ন ইউজ করছে। এবার দেখো, এখান থেকে প্লাস নিলে তুমি পায়ের মান পাবা একটা, আবার মাইনাস দিলে পায়ের মান পাবা আরেকটা। অর্থাৎ প্লাস নিলে এই যে এটার মান তুমি যদি ধনাত্মক পাও, তাহলে tan পায়ের মান পজিটিভ মানে কি? tan পায়ের মান পজিটিভ মানে কি? পাই একটা সূক্ষ্মকোণ নির্দেশ করে না, তাই না? আবার যদি তুমি এটার মান মাইনাস হিসেবে চিন্তা করো, তাহলে tan পাই একটা ঋণাত্মক মান, তাহলে tan পাই ঋণাত্মক হলে তখন পাইটাকে কি কোণ নির্দেশ করবে? স্থূলকোণ না? অর্থাৎ এখান থেকে তুমি যদি প্লাস চিহ্ন নিয়ে বিবেচনা করো, তাহলে তুমি পাবা মধ্যবর্তী দুইটা সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ। আবার তুমি যদি এখান থেকে মাইনাস চিহ্ন নিয়ে ক্যালকুলেশন করো, তাহলে তুমি পাবা দুইটা সরলরেখার মধ্যবর্তী স্থূলকোণ। বুঝতে পারছো? দেখো আমি আবার বলি, এখানে প্লাস হলে এই পুরোটা হচ্ছে একটা পজিটিভ মান, তাহলে পজিটিভ মান হলে tan পাই পজিটিভ, তাহলে tan পাই পজিটিভ হলে পাইটা তখন কি নির্দেশ করে? সূক্ষ্মকোণ। আবার দেখো মাইনাস চিহ্ন নিয়ে বিবেচনা করলে tan পাই এর মান মাইনাস, তাহলে tan পাই মাইনাস মানে কি? তখন পাই এর মানটা হচ্ছে একটা স্থূলকোণ। ঠিক আছে, তাহলে এখানে প্লাস নিলে একটা কোণ, মাইনাস নিলে আরেকটা কোণ। ঠিক আছে, প্লাস নিলে আমরা পাবো সূক্ষ্মকোণটা, আর মাইনাস নিলে আমরা পাবো কোন কোণটা? স্থূলকোণটা। এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো? দেখো তোমাদের বই আমরা সূত্র ইউজ করবো, কিন্তু এটা এই যে এটা কিন্তু ব্যবহার করবো না। এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমি আবার বলতেছি, এখানে m1 - m2 এটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট আমরা এই মুহূর্তে জানি না এখানে। এই জন্য তোমাদের বইয়ে ইন জেনারেল যে সূত্রটা ইউজ করছে সেটা হচ্ছে প্লাস মাইনাস দিয়ে। বুঝতে পারছো? তাহলে আমরা এখন থেকে সূত্রটা ইউজ করবো প্লাস মাইনাস দিয়ে, অর্থাৎ প্লাস নিলে আমরা এক ধরনের কোণ পাবো, মাইনাস নিলে আরেক ধরনের কোণ পাবো। আচ্ছা, এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? ঠিক আছে, এটা যদি বুঝে থাকো, এবার দেখো আমি তোমাদের এই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে ম্যাথ করবা সেটা একটু বুঝাই দিই। দেখো তাহলে আমরা এখানে একটু মুছে দিচ্ছি। দেখো একটু লক্ষ্য করো, এবার নোট লিখো, সবাই নোট লিখো, নোট দিয়ে লিখো। tan পাই ইকুয়াল টু প্লাস মাইনাস
m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এটা একটু নোট করে রাখো, এটা একটু নোট করে রাখো। আমি এটা একটু বোঝাচ্ছি, দেখো এই সূত্র কখন ব্যবহার করব, আবার আরেকটা সূত্র দেখো আমি এভাবে লিখতে পারি, দেখো একটু লক্ষ্য করো, এটা একটু লক্ষ্য করো। tan phi ইকুয়াল টু মডুলাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। দেখো এখানে আমি একটা মডুলাস চিহ্ন ইউজ করছি। মডুলাস চিহ্ন কেন ব্যবহার করলাম, যদি কোনো কারণে এই ক্যালকুলেশন করে মানটা যদি আমি ঋণাত্মক পাই, তাহলে ওই ঋণাত্মক মানের পরিবর্তে আমরা কি মান অ্যাকসেপ্ট করব, ধনাত্মক মান অ্যাকসেপ্ট করব, কারণ আমরা দুই পাশে দুটো কি ইউজ করছি, মডুলাস। এটা কেন করলাম, কারণটা কি, দেখো আমি যদি tan পাই এর মান, দেখো tan পাই এর মান একটা যদি পজিটিভ মান পাই, এটা পজিটিভ মান পাই, এই দেখো একটা যদি পজিটিভ মান পাই, তাহলে আমাকে একটু বলো তো tan পাই এর মান পজিটিভ, এই কথার মানে হচ্ছে পাইটা একটা সূক্ষ্মকোণ, পাইটা একটা কি কোণ, সূক্ষ্মকোণ। তাহলে আমি আবার বলি, আমাদেরকে যখন মধ্যবর্তী কোণ নির্ণয় করতে দিবে, আমরা কিন্তু এই সূত্র ব্যবহার করব না, এই সূত্র ব্যবহার না করে আমরা এই সূত্র ব্যবহার করব। ভালো করে খেয়াল করো, আমরা এই সূত্র কিভাবে লিখলাম, দেখো tan পাই ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। দুই পাশে দুইটা মডুলাস ইউজ করছি, দেখো দুই পাশে দুইটা মডুলাস ইউজ করছি কেন, কারণ এটা ক্যালকুলেশন করে ধনাত্মক মান পাই নাকি ঋণাত্মক মান পাই এটা তো আমরা জানি না। তাহলে এই ক্যালকুলেশন করে কখনো যদি আমাদের ভিতর ঋণাত্মক মান আসে, আমরা দুইটা মডুলাস ইউজ করার কারণে ওই মানটাকে কি হিসেবে অ্যাকসেপ্ট করব, ধনাত্মক হিসেবে অ্যাকসেপ্ট করব। তাহলে দেখো tan পাই এর মান ধনাত্মক, এই কথার মানে হচ্ছে পাইটা একটা কি কোণ নির্দেশ করে, এটা তোমরা জানো বেসিক জিনিস, বলো tan পাই এর মান একটা ধনাত্মক মান, তখন পাই এর মানটা আসলে কি নির্দেশ করে, সূক্ষ্মকোণ। দেখো তুমি যদি কোনো কারণে সূক্ষ্মকোণটা বের করে নিতে পারো, সূক্ষ্মকোণটা বের করে নিতে পারো, স্থূলকোণটা তোমরা খুব সহজে বের করে নিতে পারবা। কিভাবে, চিত্রের মধ্যে একটু তাকাও, চিত্রের মধ্যে তাকাও, এখানে স্থূলকোণ কোনটা পাইয়া বলো তো একটু, স্থূলকোণ কোনটা, এই যে পাইটা না, এই যে এই কোণটা না, এই যে একটা সরলরেখা এটা আর একটা সরলরেখা এটা, তাহলে তাদের মধ্যবর্তী এই বড় কোণ হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে বড় কোণ, সেটা হচ্ছে আলফা, সেটা হচ্ছে কত, আলফা। আর সূক্ষ্মকোণ কোনটা বলো, এই কোণটা না, এই কোণটাকে আমরা কত দূর নিছি, পাই। দেখো তুমি যদি কোনো কারণে সূক্ষ্মকোণটা বের করে নিতে পারো, তাহলে এই কোণটা কেমনে বের করবা, দেখো টোটাল এই সরলরেখার এই টোটাল কোণটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে তুমি পাইটা বাদ দিয়ে দাও, তাহলে এই পাইটা যদি বাদ দিয়ে দাও, তাহলে অবশিষ্ট যেটা থাকে সেটা কার মান, আলফার মান না, আর আলফার মানটা এখানে কি নির্দেশ করে, স্থূলকোণ নির্দেশ করে। অর্থাৎ তুমি যদি সূক্ষ্মকোণটা বের করতে পারো, স্থূলকোণ বের করার টেকনিকটা কি, 180 ডিগ্রি থেকে সূক্ষ্মকোণটা বিয়োগ করে দিবা। দেখো এটাকে আসলে মুখস্থ করে রাখতেছে, চিত্র কথা বলে, দেখো চিত্র অনুযায়ী আমরা জিনিসটা লিখলাম। তাহলে আমরা যদি কখনো কারণে সূক্ষ্মকোণটা বের করে নিতে পারি, এই যে দেখো সূক্ষ্মকোণ কিভাবে বের করব, এই সূত্রের দুই পাশে দুইটা মডুলাস চিহ্ন দিয়ে ধনাত্মক মান নিব, আর ধনাত্মক মান নিলে পায়ের মানটা একটা সূক্ষ্মকোণ, দেন সূক্ষ্মকোণটা যদি আমরা পেয়ে যাই 180 ডিগ্রি থেকে সূক্ষ্মকোণটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কি কোণ, স্থূলকোণ। এই অংশটুকু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও, ক্লিয়ার হলে অপশনে লিখো ক্লিয়ার। দেখো একটু বলো এই অংশটুকু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ প্রথম সূত্র আমি বলতেছি, প্রথম সূত্র আমরা বলতেছি। তাহলে তোমাকে যদি কখনো মধ্যবর্তী কোণ বের করতে বলে, তুমি সূত্র ব্যবহার করবে এটা, এই সূত্রে দুই পাশে দুইটা মডুলাস ইউজ করবা, মডুলাস ইউজ করলে কখনো ক্যালকুলেশন করে ঋণাত্মক মান গুলো তুমি ধনাত্মক হিসেবে অ্যাকসেপ্ট করবা, ওই ধনাত্মক মান থেকে তুমি যে কোণটা পাবা অর্থাৎ যে পাইটা পাবা সেটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। দেন সূক্ষ্মকোণ জানা থাকলে সেটাকে 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিবা, তাহলে 180 ডিগ্রি থেকে সূক্ষ্মকোণ বিয়োগ করে দিলে যেটা পাবা সেটা হচ্ছে কি কোণ, স্থূলকোণ। এটা কি মুখস্থ করে লাগতেছে, এটা তো চিত্র থেকে বোঝা যায়, দেখো চিত্র থেকে বোঝা যাচ্ছে কিভাবে স্থূলকোণটা বের করলাম, এটা মুখস্থ করার জিনিস না, ঠিক আছে। আফসানা পায়েল তুমি আগের ক্লাসগুলো করো নাই, আমরা এই যে থিটা 1 থিটা 2 এগুলো কিন্তু আমি পড়াইছিলাম, তুমি ক্লাসগুলো করো নাই, কারো থেকে এগুলো জেনে নিবা।
এবার দেখো, এবার আসো, তাহলে এটা বুঝতে পারছো, তাহলে এটা এটা কখন ইউজ করবো, যেটা কখন ইউজ করবো, এটা কখন ইউজ করবো, মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বললে, তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বললে আমরা এই সূত্র ইউজ করব। এখন এটা কখন ইউজ করবো, প্লাস মাইনাস দিয়ে যেটা আমাদের বই আছে সেটা কখন ইউজ করবো, দেখো এখানে লিখো, যদি পায়ের মান, যদি পায়ের মান অর্থাৎ মধ্যবর্তী কোণটা বলে দেয় এবং M1 ও M2 এর, M1 ও M2 এর যে কোনো একটি দেওয়া থাকলে এই সূত্র ব্যবহার করব। এটা একটু লিখে নাও নোটটা, এটা একটু লিখে নাও, তাহলে ম্যাথগুলোতে আর তোমরা আটকাবে না, ঠিক আছে। আমরা স্টুডেন্টরা এটা কখন ইউজ করবো, এটা কখন ইউজ করবো ওগুলা কনফিউশন হয়ে যায়, এই জন্য আমি দেখো এটা কখন ইউজ করবো, প্লাস মাইনাস দিয়ে যে সূত্রটা শিখছো সেটা কখন ইউজ করবা, দেখো যদি পায়ের মানটা তোমাদের দিয়ে দেয় অর্থাৎ মধ্যবর্তী কোণটা যদি তোমাকে বলে দেয় এবং যে কোনো একটা সরলরেখা বলে দেয়, যে কোনো একটা সরলরেখা বলে দেওয়া মানে তোমাকে হয় M1 অথবা M2 যে কোনো একটি দেওয়া থাকলে, যে কোনো একটি দেওয়া থাকলে তারপর তোমাকে বলতে পারো, ধরো তোমাকে M1 দেওয়া আছে, পাই দেওয়া আছে, এবার বললো M2 নির্ণয় করতে, বুঝতে পারছো, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে দিলে কোন সূত্রটা, tan পাই ইকুয়াল টু এই সূত্র, দেখো এই সূত্র থেকে মডুলাস ইউজ করবো, দুই পাশে একটা ধনাত্মক মান নিব, ধনাত্মক মান থেকে সূক্ষ্মকোণ পাবো, তারপর 180 ডিগ্রি থেকে সূক্ষ্মকোণটা বিয়োগ করে দিলে স্থূলকোণ পেয়ে যাব, বুঝতে পারছো। তাহলে দেখো এটা মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বললে এই সূত্র, এটা কখন ইউজ করব, পাইয়ের মান এবং M1 M2 এর যে কোনো একটি দেওয়া থাকলে, M1 M2 মানে তোমাকে যে কোনো একটা সরলরেখা দেওয়া থাকবে, যে কোনো একটা সরলরেখা দেওয়া থাকবে। এবার যদি তোমাকে বলে ধরো M1 দেওয়া আছে, তারপর তোমাকে বলবো M2 নির্ণয় করতে, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। বলো এই মধ্যবর্তী কোণের কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়েছে কিনা, বলো ক্লিয়ার হলে আমাকে একটু জানো। কোনটা, আমার মোবাইলে কি বুঝলাম না, কমেন্টগুলো আসে না, দেখ একটা কমন আসে নাই, দাঁড়া এই যে এখানে দেখো না, 1 নং সরলরেখাটা θ1টা বড়, কেন বড় বলছিস তুমি দেখো চিত্র থেকে বলো, দেখো এই যে এই কোণটা একটু বড় না, আর এইটা দেখো এই সরলরেখা একটু বেশি খাড়া, এই জন্য θ1টা বড় বলতেছি। আর দেখো এই 2 নং সরলরেখা একটু দেখো একটু বাঁকানো, ঠিক আছে, একটু হেলানো বেশি, এই জন্য θ2টা ছোট বলছি, চিত্র থেকে তো বোঝা যায় এটা। আচ্ছা এবার দেখো আমরা একটা ম্যাথ দেখি, একটা ম্যাথ দেখলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো। আচ্ছা দেখো এবার একটা ম্যাথ দেখি, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। তাহলে একটু খেয়াল করো, এবার একটা ম্যাথ দেখো, একটা ম্যাথ দেখে ক্লিয়ার করে নাও। আমি এখানে দুইটা সূত্র লিখে দিচ্ছি, দেখো দুইটা সূত্র কখন কোনটা ব্যবহার করবো সেটা বলে দিচ্ছি। তো তাহলে এবার দুইটা টাইপের একটু ম্যাথ সমাধান করে দিব, দুইটা থেকে দুইটা টাইপের ম্যাথ সমাধান করে দিব, তুমি যদি ভালো করে বুঝো এইগুলো তোমার কোনো ব্যাপার হবে, তোমার জন্য কোনো সমস্যা হবে না, একদম সবগুলো পারবা। আচ্ছা আমরা একটা দেখো, দেখো তোমাকে আমি বললাম এটা একটু সবাই লিখে নাও, √3x - y + 1 = 0, এটা 1 নং সরলরেখা। তোমার একটা বললাম কি x - √3y + 3 = 0, এটা হচ্ছে 2 নং সরলরেখা। প্রশ্ন হচ্ছে এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়,
দেখো প্রশ্ন হচ্ছে কি, এই দুইটি সরল রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। দেখো আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হলে দুইটা সরল রেখার কি লাগে, ডাল লাগে। কারণ সূত্রের মধ্যে তুমি M1 M2 দেখছো না, এগুলো হচ্ছে সরল রেখার ডাল। তাহলে আমরা আগে প্রথমে সরল রেখার ডাল বের করে নিই। আমাদের দুইটা সরল রেখা দেওয়া আছে, তো দুইটা সরল রেখার ডাল বের করে নিই। দেখো 1 নং সরল রেখার ডাল, দেখো 1 নং সরল রেখার ডাল কি হবে তোমরা জানো, সরল রেখার ডালের সূত্র করছো মাইনাস x ডিভাইডেড বাই y এর সহগ। y এর সহগ কত বলো -1। তাহলে দেখো মাইনাস মাইনাস কাটা গেলে এখানে m1 এর মান কত পাইছি √3। ক্লিয়ার? এবার দেখো 2 নং সরল রেখার ডাল, এটাকে নাম দাও m2। তাহলে m2 বের করব কিভাবে, একই সূত্র দিয়ে মাইনাস x এর সহগ, মাইনাস x এর সহগ কত 1 ডিভাইড বাই y এর সহগ, y এর সহগ কত বলো -√3। তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে m2 কত পাইলাম 1 ডিভাইড বাই √3। তাহলে দেখো আমাদের এরকম দুইটা সরল রেখা দেওয়া থাকলে আমাদের যেটা সর্বপ্রথম কাজ, দুইজনের ডাল বের করে নিব। দুইজনের কি বের করে নিব, ডাল বের করে নিব। এবার প্রশ্নের মধ্যে কি চাইছে বলো, দুইটি সরল রেখার মধ্যবর্তী কোণ। এখন মধ্যবর্তী কোণ কোনটা উল্লেখ করে দিছে, সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ উল্লেখ করে দিছে, দেয় নাই। তার মানে আমাদের দুইটা কোণই বের করতে হবে। যদি প্রশ্ন উল্লেখ করে দেয় সূক্ষ্মকোণ, তখন সূক্ষ্মকোণ বের করবা। যদি উল্লেখ করে দেয় স্থূলকোণ, তখন স্থূলকোণ বের করবা। যদি একটা উল্লেখ না করে তাহলে দুইটাই বের করে নিবা। এবার দেখো মধ্যবর্তী সূক্ষ্মকোণ বের করার জন্য তোমাদেরকে কি সূত্র পড়াইছিলাম, সূক্ষ্মকোণ যখন বের করব, অর্থাৎ মধ্যবর্তী কোণ যখন ব্যবহার করব, আমরা সূক্ষ্মকোণটা বের করে নিব। সূক্ষ্মকোণটা বের করতে পারলে কিন্তু স্থূলকোণ পেয়ে যাচ্ছি। তাহলে সূক্ষ্মকোণ বের করার সূত্র কি ছিল, tan পাই ইকুয়াল টু মডুলাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। মডুলাস কেন ব্যবহার করলাম ভাইয়া, কারণ আমরা এখানে সূক্ষ্মকোণ বের করতে চাচ্ছি। আর সূক্ষ্মকোণ বের করার জন্য tan পাই এর মানটাকে একটা পজিটিভ মান হতে হবে। কিন্তু ভিতরে ক্যালকুলেশন করে কি ধরনের মান আসে এখন তো আমাদের জন্য অজানা। যদি কোনো কারণে ঋণাত্মক চলে আসে, এই জন্য আমরা দুইটা মডুলাস ইউজ করছি, যাতে ওই মানটাকে আমরা কি হিসেবে গ্রহণ করতে পারি, ধনাত্মক হিসেবে গ্রহণ করতে পারি। বুঝতে পারছো? তাহলে আমরা সূক্ষ্মকোণটা খুব সহজে বের করতে পারবো। এবার দেখো ক্যালকুলেশন করো, বলো m1 এর মান কত √3 মাইনাস m2 এর মানটা কত বলো 1 ডিভাইড বাই √3। এবার দেখো 1 প্লাস m1 m2 দুটা গুণ করো, অর্থাৎ √3 1 ডিভাইড বাই √3। এবার দেখো tan পাই ইকুয়াল টু একটু ক্যালকুলেশন করি। এখানে √3টা লসাগু নাও, তাহলে √3 লসাগু নিলে √3 গুণ করলে 3 মাইনাস 1। এখানে দেখো √3 কাটা যায়, তাহলে 1 আর 1 যোগ করলে কত থাকে 2। এবার দেখো tan পাই ইকুয়াল টু, ক্যালকুলেশনটা ভালো করে বুঝে দেখো, 3 মাইনাস 1 তাহলে উপরে একটা 2 আর নিচে একটা 2, তাহলে উপরে 2 এই 2 কি যায় কাটা যায়, তাহলে আলটিমেটলি কি থাকে 1/√3 না, 1/√3। এবার পাই ইকুয়াল টু tan ইনভার্স 1 ডিভাইড বাই √3। তোমরা জানো এটার মান কত, tan ইনভার্স 1 ডিভাইড বাই √3, এটা ক্যালকুলেটরে দেখবা এটার মান সম্ভবত 30 ডিগ্রি। ঠিক আছে, তারপর আমি একটু চেক করে নিই। তোমরা এটা ক্যালকুলেট করবা, tan ইনভার্স 1 ডিভাইড বাই √3, তাহলে কত দেখো 30 ডিগ্রি। তার মানে সূক্ষ্মকোণ কত ডিগ্রি আসছে 30 ডিগ্রি। তাহলে এখানে আমি বলতে পারি সূক্ষ্মকোণ পাই ইকুয়াল টু কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে স্থূলকোণ কি হবে বলো, স্থূলকোণ কি হবে তোমাদের শিখাইছি, স্থূলকোণ কেমনে বের করবা, 180 ডিগ্রি থেকে সূক্ষ্মকোণটা সুন্দর করে বিয়োগ করে দিবে, এটার নাম দাও আলফা। তাহলে আলফা ইকুয়াল টু কত থাকে 150 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে সূক্ষ্মকোণ একটা, দেখো আমাদের দুইটা মধ্যবর্তী কোণ বের করতে বলছে, তাহলে একটা কোণ পেলাম 30 ডিগ্রি আর একটা কোণ পেলাম 150 ডিগ্রি। ম্যাথটা বোঝা গেছে কিনা একটু কমেন্ট করে জানাও। আরিশা চৌধুরী, এটা কি স্নেহা, ডাল কিভাবে বের করব, ডাল বের করার ব্যাপারটা একটু আগে বলে দিছি, এটা দেখে নিবা।
এই অঙ্কটা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে ক্লিয়ার, আর না বুঝলে তাও বলবা। সাদিয়া নাসরিন, স্যার প্রথম সূত্র এটা দিয়েও কি করতে পারবো? হ্যাঁ, এটা দিয়েও পারবা। এটা দিয়ে তুমি প্লাস চিহ্ন ধরে সূক্ষ্মকোণ পাবা, আর মাইনাস চিহ্ন দিলে স্থূলকোণ পাবা। ঠিক আছে, আমরা এটা দিয়ে করি। এটা দিয়ে করলে আমাদের প্লাস মাইনাসের ঝামেলাটা নাই, এটা দিয়ে করলে ব্যাপারটা সহজ। তারপর শাহির মুনতাসিম বলছো শুরুতে স্থূলকোণ বেরলো কি করলে কি হবে? দেখো আমাদের এটা তো একটা পজিটিভ মান, তাই না? তাহলে পজিটিভ মান থেকে আমরা tan পাই এর মান যদি পজিটিভ পাই, তাহলে আমরা তো একটা সূক্ষ্মকোণ পাবো, আমাদের তো স্থূলকোণ পাওয়া সম্ভব না। এই জন্য আমরা প্রথমে সূক্ষ্মকোণটা বের করে নিছি। এবার সূক্ষ্মকোণ যদি বের করতে পারি, সেটাকে যদি আমি 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো? স্থূলকোণ পেয়ে যাবো। চিত্রের মধ্যে ব্যাপারটা বুঝাই দিছিলাম না? সূক্ষ্মকোণ বের করতে পারলে কিভাবে স্থূলকোণ বের করতে হয় বুঝতে পারছো? এই জন্য আমরা শুরুতেই সূক্ষ্মকোণটা বের করে নিছি। তাহলে এই জিনিসটা খেয়াল করো, আমি তোমাদের বলি। দেখো, যদি কখনো দুইটা সরলরেখা দেওয়া আছে, দুইটা সরলরেখার ইকুয়েশন দেওয়া আছে, যদি বলে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করো, আমি যে মেথডে করছি হুবহু একই মেথডে করবা। বুঝতে পারছো? অর্থাৎ তুমি শুরুতেই এই সূক্ষ্মকোণটা বের করে নিবা, শুরুতেই সূক্ষ্মকোণ বের করে নিবা। সূক্ষ্মকোণ বের করার সূত্র কি বলছিলাম? tan পাই ইকুয়াল টু মডুলাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। ক্যালকুলেশন করে তুমি একটা সূক্ষ্মকোণ পাবা। তারপর সূক্ষ্মকোণ, এই যে এখানে দুইটা কিন্তু মডুলাস ইউজ করছি, কখন যদি এই মানটা ঋণাত্মক চলে আসে, তুমি কিন্তু এটাকে গ্রহণ করবা ধনাত্মক হিসেবে। তো ধনাত্মক মান দিয়ে সূক্ষ্মকোণটা বের করবা, দেন সূক্ষ্মকোণটা পেয়ে গেলে সেটাকে 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিবা, তাহলে তুমি স্থূলকোণটা খুব সুন্দর করে পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে বলো দুইটা মধ্যবর্তী কোণ নির্ণয় করতে আর কোনো ঝামেলা হবে? পারবা? তুমি নাপতেছিস কেন? কেন নাপতেছ না? ঠিক আছে, কমেন্ট কি আসতেছে? আসতেছে না? এটা বলো মধ্যবর্তী কোণ এটা পারবা কিনা, একটু আমাকে কমেন্ট করে জানাও। আমরা আরেকটাতে যাব, ওই জন্য বিধান এখানে বাইরে নড়তেছে তো। ঠিক আছে, তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় করা সংক্রান্ত কিন্তু অনেক ম্যাথ আছে। ঠিক আছে, তোমাদের আমি যখন অনুশীলনের ম্যাথগুলো সমাধান করবো তখন দেখবা। তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে দিলে আমি যে মেথডটা করছি, যে পদ্ধতিতে করছি, তুমি ওই পদ্ধতিতে করে নিবা। ঠিক আছে, এবার আসো প্লাস মাইনাস যে সূত্রটা তোমরা বইয়ে দেখছো ওইটা কিভাবে বের করবো। ঠিক আছে, ওইটা কখন ইউজ করবো ওইটা দিয়ে একটা ম্যাথ দেখাই দিই। দেখো, তাহলে দুইটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। একটু কষ্ট করে উচ্চ দেবে, বইটা লাগবে। দেখো একটু খেয়াল করো, আমরা কি বলছিলাম? tan পাই ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। এই সূত্র যেটা আমাদের বইয়ে দেওয়া আছে, এটা কিন্তু আমি তোমাদেরকে প্রতিপাদন করে দেখাইছি কিভাবে আসছে। এবার যদি এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? যদি আমাদের প্রশ্নে পায়ের মান, অর্থাৎ একটা কোণ দেওয়া থাকে, দুইটা সরলরেখার একটা কোণ দেওয়া থাকে, এবং m1 m2 যে কোনো একটা মান দেওয়া থাকে। ধরো m1 এর মান দিল, তোমাকে বললো m2 এর মান বের করতে, অথবা m2 এর মান দিল, ধরো m1 এর মান বের করতে। ঠিক আছে, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। বুঝতে পারছি? তাহলে এই সূত্র কখন ব্যবহার করব? যদি দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণের মান দেওয়া থাকে, অর্থাৎ পাইটা দেওয়া থাকে, এবং যে কোনো একটা সরলরেখা দেওয়া থাকে। যে কোনো একটা সরলরেখা দেওয়া থাকে মানে তাদের যে কোনো একটা কি দেওয়া আছে? ডাল দেওয়া আছে। তাহলে এই একটা ডাল এবং একটা কোণ দেওয়া থাকলে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। তাহলে আমরা একটা ম্যাথের মধ্যে যাব, একটা ম্যাথ করাবো। দেখো, এবার আসো একটা ম্যাথ করাই। দেখো, তোমাদের বইয়ের একটা ম্যাথ আমি একটু করাই দিই। এটা দেখো, এটা তোমাদের বইয়ে 3F এর 9 এর 1 নাম্বারটা, প্রশ্নটা একটু লিখে দিই। 9 এর 1। দেখো এই ম্যাথটা একটু খেয়াল করো।
6,7 বিন্দুগামী দুটি সরলরেখা 3x plus 4y minus 11 equal to 0 রেখার সাথে প্রত্যেকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাদের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, এটা একটু দেখো। 6,7 বিন্দুগামী দুটি সরলরেখা 3x plus 4y minus 11 এই রেখার সাথে, অর্থাৎ যে দুইটা সরলরেখা তোমাকে বের করতে বলছে সেই দুইটা সরলরেখা এই প্রদত্ত রেখার সাথে প্রত্যেকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে বলছে তাদের, অর্থাৎ এই দুইটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এবার দেখো ম্যাথটা আমরা কিভাবে করব। আচ্ছা, এটা একটু তুলে নাও। আচ্ছা, এই ম্যাথটা প্রথমে আমরা সমাধান করব, ঠিক আছে? তারপর এই ম্যাথের যে ডিপ ব্যাপার, যে ফিলিংটা, সেটা আমি পরবর্তীতে বলবো। আগে একটু খেয়াল করো, এখানে দেখো তোমাদেরকে একটা সরলরেখা দেওয়া আছে। লক্ষ্য করো, একটা সরলরেখা দেওয়া আছে। একটা সরলরেখা দেওয়া আছে মানে কি বলতো? তোমাকে একটা ডাল দেওয়া আছে, মানে M1 দেওয়া আছে। তারপর দেখো এবার তাদের মধ্যবর্তী কি দেওয়া আছে? কোণ দেওয়া আছে। তাহলে বলো কোন সূত্র ব্যবহার করব? কোন সূত্র? tan pi equal to plus minus M1 minus M2 divided by 1 plus M1 into M2। কেন? কারণ এখানে আমাকে একটা সরলরেখা দেওয়া আছে, মানে একটা ডাল দেওয়া আছে, আর একটা মধ্যবর্তী কোণ দেওয়া আছে। তাহলে ডাল এবং মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে কোন সূত্র ইউজ করব তোমাদের একটু আগে বলছি। এবার আসো এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করব। দেখো একটু দেখো, আমরা একটা কাজ করি। দেওয়া আছে প্রদত্ত সরলরেখা, মানে যেটা দেওয়া আছে প্রদত্ত সরলরেখা, সেটা হচ্ছে কত? 3x plus 4y minus 11 equal to 0। এটা নাও 1 নং সরলরেখা। এবার দেখো 1 নং সরলরেখার ডাল, 1 নং সরলরেখার ডাল, সেটা আমরা কত ধরবো? M1। তাহলে বলো এই সরলরেখার ডাল কেমনে বের করবো? এই সরলরেখার ডাল বের করার সূত্র কি? মাইনাস এক্স এর সহগ 3 ডিভাইড বাই ওয়াই এর সহগ, কিন্তু সেটা কত? 4। তাহলে দেখো আমরা M1 বের করে নিছি, M1 বের করে নিলাম। এবার দেখো আমাদের দুইটা সরলরেখা বের করতে বলছে। দেখো এই দুইটা সরলরেখা কত বিন্দু দিয়ে যায় বলো তো? 6,7 বিন্দু দিয়ে যায় না, তাই না? এই দ্বিতীয় যে নিম্ন যে সরলরেখা আমরা বের করব, তাদের ডালকে আমরা ধরবো M2। লক্ষ্য করে এবার একটু খেয়াল করো, যদি আমরা যে সরলরেখাগুলো নির্ণয় করতে বলছে তাদের ডাল যদি বের করতে পারি, তাদের বিন্দু দেওয়া আছে, তাই না? অর্থাৎ এই সরলরেখাগুলো কত বিন্দু দিয়ে যায় সেই বিন্দুটা দেওয়া আছে। তোমাদেরকে ক্লাসে পড়িয়েছিলাম, একটা সরলরেখার ডাল দেওয়া থাকলে এবং এই সরলরেখাটা যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ওই সরলরেখার বের করার সিস্টেমটা কি? y minus y1 equal to m into x minus x1। এটা কি মনে আছে তোমাদের? আমি ক্লাসে এই জিনিসটা পড়াইছিলাম। যে কোনো সরলরেখার ডাল দেওয়া থাকলে এবং এই সরলরেখাটা একটা নির্দিষ্ট বিন্দুগামী হলে ওই সরলরেখা বের করার ইকুয়েশনটা কি? y minus y1 equal to m into x minus x1। বুঝতে পারছো? এবার দেখো আমাদের যে দুইটা সরলরেখা দেওয়া আছে বের করতে বলতেছে, তাদের আমরা প্রথমে ডাল বের করব। ডাল মানে কি? ডাল মানে হচ্ছে M2 বের করব। এই যে আমাদেরকে M1 দেওয়া আছে তো, M2 বের করব। M2 যদি কোনো কারণে বের করে নিতে পারি
তাহলে দেখো যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুটা আমাদেরকে দেওয়া আছে না, তাহলে ডাল আর ওই বিন্দু জানা থাকলে খুব সহজে আমরা ওই সরলরেখা দুইটার ইকুয়েশন বের করে নিতে পারবো। তাহলে এবার আসো আমরা এই ম্যাথটা একটু করে নিই। দেখো মনে করি নির্ণয় সরল রেখার ডাল সেটা কত m2, এটা আমরা ধরে নিলাম। এখন দেখো এবার আসো খেয়াল করো, এই দেখো এই একটা সরলরেখা, এই সরলরেখা আমাদের যে দুইটা সরলরেখা নির্ণয় করতে বলছে তাদের প্রত্যেকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি না? তার মানে প্রদত্ত যে সরলরেখা দেওয়া আছে এবং আমরা যে সরলরেখা নির্ণয় করব তাদের মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে বলো? 45 ডিগ্রি, তাই না? এবং আমাদের m1 দেওয়া আছে, তাহলে আমরা কি বের করব? m2। এখন m2 বের করার জন্য আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব বলো তো? আমরা জানি দেখো tan pi equal to প্লাস মাইনাস m1 minus m2 divided by 1 plus m1 m2। স্পষ্ট? আচ্ছা এবার tan pi, a pi মানে মধ্যবর্তী কোণ, সেটা কত ডিগ্রি বলো? 45। তাহলে এখানে বসাও tan 45 equal to প্লাস মাইনাস m1 এর মান কত বলো তো একটু? m1 এর মান কত বলো? মাইনাস, দেখো মাইনাস 3 divided by 4 মাইনাস m2 1 প্লাস m1 এর মান কত বলো তো একটু? m1 এর মান কত? মাইনাস 3 divided by 4 ডিভাইড ইনটু m2। ক্যালকুলেশনটা ভালো করে খেয়াল করো। ক্যালকুলেশন tan 45 ডিগ্রি মান কত? 1। তাহলে এখানে 1 লিখি প্লাস মাইনাস। এবার ক্যালকুলেশনটা দেখো, একটু ক্যালকুলেশনটা সবাই খেয়াল করবা। এই দেখো আমরা এখানে 4টাকে লসাগু নিলাম, তাহলে 4টাকে লসাগু নিলে উপরে কি থাকে? -3, তাই না? এবার দেখো তাহলে এখানে কত থাকবে বলো? -4m2, তাই তো? নিচে খেয়াল করো, নিচের অংশটা খেয়াল করো, প্লাস 1 প্লাস মাইনাস 3m2 ডিভাইড বাই 4। এবার 1 ইকুয়াল টু প্লাস মাইনাস, দেখো একটু এখানে 4 ডিভাইড বাই -3 মাইনাস 4m2 ডিভাইড বাই এখানে লসাগু নাও 4, তাহলে 4 মাইনাস 3m2। এবার দেখো লক্ষ্য করো a4 কি যায়? কাটা যায়। তাহলে এখানে কি থাকে বলো তো একটু? উপরে কি থাকে? মাইনাস। আচ্ছা এখানে মাইনাস চিহ্ন যদি কমন নাও, তাহলে মাইনাস চিহ্ন কমন নিলে কি থাকে বলো তো একটু? 3 প্লাস 4m2। নিচেও একটা মাইনাস চিহ্ন কমন নাও, তাহলে মাইনাস চিহ্ন কমন নিলে কি থাকবে বলো? 3m2 মাইনাস 4। এবার a মাইনাস কি যায়? কাটা যায়। তাহলে 1 ইকুয়াল টু কি থাকে? প্লাস মাইনাস 3 প্লাস 4m2 ডিভাইড বাই 3m2 মাইনাস 4। এবার পরের ক্যালকুলেশন দেখো এখন আমরা এখান থেকে প্লাস মাইনাস অর্থাৎ প্লাস ব্যবহার করে m2 এর একটা মান পাবো, তাই না? আর মাইনাস ব্যবহার করে m2 এর কয়টা মান পাবো? দুইটা। এখানে আমরা দুইটা ডাল পাচ্ছি কেন? কারণ আমাদেরকে আসলে দেখো এই বিন্দুগামী কয়টা সরলরেখা বেরোচ্ছে? দুইটা সরলরেখা। যে দুইটা সরলরেখা এই রেখার সাথে, দুইটা সরলরেখা এই রেখার সাথে প্রত্যেকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45। এই জন্য এখানে আমি প্লাস ব্যবহার করে m2 এর একটা মান পাবো, মাইনাস ব্যবহার করে m2 এর আরেকটা মান পাবো, কারণ এখানে আমাদের সরলরেখা কয়টা? দুইটা। তাহলে এবার দেখো এই অংশটুকু একটু করি। এখন দেখো 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 3 প্লাস 4m2 ডিভাইড বাই 3m2 মাইনাস 4। এবার এই অংশটুকু মুছে দিই। দেখো প্লাস ধরে পাই, তাহলে প্লাস ধরে কি পাই? দেখো 1 ইকুয়াল টু প্লাস 3 4m2 মাইনাস 4। আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে কি হবে? দেখো 3 প্লাস 4m2 মাইনাস 4, তাহলে 4m2
মাইনাস 3m2 ইকুয়াল টু -4, এটাকে পাশে নিয়ে যাও -3, তাহলে 4m2 3m2 বিয়োগ করলে m2 -7। তাহলে দেখো একটা সরলরেখার ঢাল পেলাম কত -7। আবার মাইনাস ধরে পাই, দেখো মাইনাস ধরে পাই কি পাই 1 ইকুয়াল টু -3 প্লাস 4m2 মাইনাস 3m2 -4। এবার একটু আড়াআড়ি গুণ করো, দেখো আড়াআড়ি গুণ করলে লক্ষ্য করো 3m2 -4 ইকুয়াল টু -3 মাইনাসে প্লাসে -4m2। এবার m2 গুলোকে এক পাশে নিয়ে আসো, 3m2 প্লাস 4m2 ইকুয়াল টু, দেখো এটা যদি এই পাশে চলে যায় তাহলে +4, তাহলে এটা কেন 1, এখানে কত থাকে 7m2 ইকুয়াল টু 1, তাহলে m2 ইকুয়াল টু 1/7। তাহলে দেখো ক্যালকুলেশন করে কয়টা সরলরেখার ডাল পেলাম, দুইটা সরলরেখার ডাল পেলাম। দেখো এবার এটুকু বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও তো। এটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। আচ্ছা এটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, এই যে এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। শাহির মুনতাসিম বলতেছে স্যার m2 তো একটি সরলরেখার ডাল, না এখানে m2 এর মান দুইটা, কারণ এখানে দুইটা সরলরেখা সম্ভব। বুঝতে পারছো, দুইটা সরলরেখা সম্ভব। আমি দুইটা সরলরেখা তোমাদেরকে বুঝাই দিব, চিত্রকে বুঝাই দিব। আগে ম্যাথটা একটু তুলে নাও, কারণ তুমি প্রশ্ন কি বলে এ বিন্দুগামী দুইটা সরলরেখা, দেখো দুইটা সরলরেখা, যে দুইটা সরলরেখা প্রত্যেকে এই সরলরেখার সাথে আলাদা আলাদা করে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে যেহেতু দুইটা সরলরেখা বলতেছে, তাহলে m2 মান হচ্ছে 1/7, তাহলে এটা একটা সরলরেখার ডাল, m2 মান -7, তাহলে এটা অন্য একটা সরলরেখার ডাল। তো দুইটা সরলরেখা বলছে, তো তাহলে এই যে দেখো দুইটা সরলরেখার ডাল আমরা পেয়ে গেছি। আচ্ছা এবার দেখো এটা যদি বুঝে থাকো, আমরা এবার ম্যাথের ফিলিংসটা একটু নিব চিত্র এঁকে, ঠিক আছে। মানে আমাদের আসলে জিনিসগুলো কখন বোঝা জানো, যদি তুমি জিনিসগুলো আসলে ফিল করতে পারো। দেখবে এখন যদি আমি চিত্র আঁকি তুমি একদম ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আপাতত তোমাদেরকে দুইটা সরলরেখার সমীকরণগুলো আগে বের করে দিই। দেখো এবার লক্ষ্য করো, এবার দেখো তাহলে আমি এখানে একটু জায়গা করে নিই। লক্ষ্য করো প্রথমে দেখো আমরা একটা কাজ করব, দুইটা সরলরেখা, যে দুইটা সরলরেখা প্রত্যেকে কত বিন্দু দিয়ে যায় বলতো 6,7 বিন্দুগামী বলছে। দুইটা সরলরেখা এত বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারবো 6,7 বিন্দুগামী এবং 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 কত ডাল বিশিষ্ট বলো, এবং -7 ডাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। দেখো তোমাদেরকে আমি পড়াইছিলাম একটা সরলরেখার ডাল এবং ওই সরলরেখাটা একটা নির্দিষ্ট বিন্দুগামী হলে সেই সরলরেখার ইকুয়েশন করার সূত্র কি ছিল, y - y1 কত, এখানে 7 ইকুয়াল টু m2, মানে ডাল, এখানে ডালের মান কত বলো -7, তারপর বলো এখানে x - x2 সেটা কত বলো তো 6, ক্যালকুলেশন করো y - 7 -7x -7 প্লাস 6 × 7 = 42। এবার সবগুলোকে এক পাশে নিয়ে আসো, দেখো 7x প্লাস y, তাহলে এই যে 42টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে -42, তাহলে -42 এর সাথে তুমি যদি 7 কি করো যোগ করো তাহলে -49 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা ইতিমধ্যে একটা সরলরেখা পেয়ে গেছি, যে একটা সরলরেখা পেয়ে গেছি। এবার আরেকটা সরলরেখা দেখো, আরেকটা সরলরেখা কি হবে, আরেকটা সরলরেখা একই বিন্দুগামী কিন্তু তাদের ডাল ভিন্ন, একটা ডাল কত 1/7। এবার
সাউন্ড শোনা যাচ্ছে এখন? সরি আমার স্পিকারটা বন্ধ হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে কিনা বলো তো? আল্লাহ, সাউন্ড তো এখন শোনা যাচ্ছে কিনা বলো? ওই যে স্পিকারের সুইচটা একটু বন্ধ হয়ে গেছে। সরি, দুঃখিত। ম্যাথটা বুঝতে পারছো কিনা বলো, নাকি আবার বুঝে দিতে হবে? এইটুকু বুঝতে পারছো কিনা একটু বলো তো আমাকে। দেখো, যেহেতু সাউন্ডটা বন্ধ ছিল আমি আবার একটু বলতেছি। দেখো 6,7 বিন্দুগামী, বুঝতে পারছো? এবং M2 আমরা কিন্তু এখানে M2 এর দুইটা মান পাইছি, তাহলে একটা মান হচ্ছে 7, তাহলে 6,7 বিন্দুগামী এবং M2 অর্থাৎ -7 ডাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কি তোমাদের ক্লাসে পড়াইছিলাম? একটা বিন্দু একটা সরলরেখা একটা ডাল জানা থাকলে সূত্র কি? y - y1 = m * x - x1। এই সূত্র ব্যবহার করে এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন দুইটা বের করছি। বলো এবার বুঝতে পারছো কিনা বলো তো? সাউন্ড ঠিক আছে এখন? একটু জানাও আমাকে এটুকু বুঝতে পারছো কিনা। এবার দেখো এই ম্যাথের আমরা ফিলিংসটা নিব, বুঝতে পারছো? আমরা তো এতক্ষণ করছি, এখন আমরা দেখব দুইটা সরলরেখা এখানে কিভাবে সম্ভব এবং দুইটা সরলরেখা এটা এই বিন্দু দিয়ে কিভাবে যায় এবং প্রত্যেকে আবার 45 ডিগ্রির সাথে কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এটা একটু আমরা এবার ফিলিংসটা নিই ম্যাথের। দেখো তোমরা একটা জিনিস খেয়াল করছো, খেয়াল করলে একটু দেখো তো, যে দুইটা সরলরেখা নির্ণয় করতে বলছে তাদের ডালগুলোর দিকে একটু তাকাও তো। দেখো আমি আপাতত দেখো একটার ডাল কত বলো তো? -7 ইন্টু আর একটার ডাল কত বলো? 1/7 না? আমাদের যে দুইটা সরলরেখা নির্ণয় করতে বলছে তাদের ডালগুলোকে একটু গুণ করে দেখো তো, তাদের ডালগুলোকে গুণ করে দিলে কত পাচ্ছি? -1 পাচ্ছি। এবার আমাকে একটু বলো তো, আমরা যে দুইটা সরলরেখা নির্ণয় করছি তারা পরস্পর কি ধরনের সরলরেখা? তারা কি পরস্পর সমান্তরাল নাকি পরস্পর লম্ব? এটা একটু বলো তো আমাকে। বলো, আমাদের যে দুইটা সরলরেখা নির্ণয় করতে বলছে এই দুইটা সরলরেখার ঢালের দিকে একটু তাকাও, তাহলে ম্যাথে ফিলিংসটা বুঝে যাবে। একটার ডাল পাইছি -7 আর একটার ডাল পাইছি কত? 1/7। তাহলে এই দুইটা ডালকে গুণ করে দিলে আমাদের উত্তর কত আসছে বলো তো? -1। তাহলে দুইটা সরলরেখার ডালের গুণফল -1 হলে সরলরেখা দুইটা কি ধরনের সরলরেখা বলো তো? হ্যাঁ, ভেরি গুড, লম্ব সরলরেখা। হ্যাঁ, ভেরি গুড, পরস্পর লম্ব। এখন দেখো তাইলে এবার মজাটা বুঝতেছো? এখন লম্ব এটা আমাদের তো বুঝতে হবে কিভাবে লম্ব হয়। ঠিক আছে, এবার দেখো তাহলে আমাদের যে দুইটা সরলরেখা নির্ণয় করতে বলছে তারা পরস্পর লম্ব, এটা তো ক্লিয়ার তাই না? এখন দেখো তাইলে এবার চিত্র দেখো, চিত্র দেখে এবার ম্যাথে ফিলিংসটা নাও। দেখো ধরে নিচ্ছি আমাদের যে সরলরেখাটা দেওয়া আছে এই সরলরেখাটা হচ্ছে এটা। এটা কত দেওয়া আছে বলো তো? যেটা দেওয়া আছে কত? সেটা 3x + 4y - 11 = 0। এখন মনে করো এই সরলরেখা দিয়ে মনে করো আমাদের যে দুইটা সরলরেখা, এই দুইটা সরলরেখার মধ্যে মনে করো একটা সরলরেখা এটা মনে করো তুমি এই যে এই বিন্দু দিয়ে যায়, এটা কত বিন্দু দিয়ে যায় বলছে? বিন্দুটা আমি একটু লিখি, কত বিন্দু দিয়ে যায় বলছে? 6,7 বিন্দু দিয়ে যায়। এবার দেখো এই সরলরেখা প্রদত্ত সরলরেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বলো? 45 না? তাহলে দেখো এই যে 45 ডিগ্রি কোণ। ঠিক আছে, তাহলে দেখো একটা সরলরেখা পাইছি, একটা সরলরেখা পাইছি, ক্লিয়ার? এবার দেখো আমাদের তো ভাইয়া সরলরেখা দুইটার কত বলছে? দুইটা সরলরেখা কত বিন্দু দিয়ে যায়? 6,7 বিন্দু দিয়ে যায় এবং দুইটা সরলরেখা প্রদত্ত রেখার সাথে প্রত্যেকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার দেখো আরেকটা সরলরেখা এভাবে যাইতে পারে না? এই যে দেখো এই যে এভাবে যাইতে পারে না?
তাহলে দেখো একটা সবুজ সরলরেখা আর একটা লাল সরলরেখা, দুইটা সরলরেখা কত বিন্দুগামী? 6,7 বিন্দুগামী। এবং দুইটা সরলরেখা এই প্রদত্ত রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45। বুঝতে পারছো? আমরা এখন যে দুইটা সরলরেখা নির্ণয় করছি, এই দুইটা সরলরেখা একটা হচ্ছে সবুজ সরলরেখা আর একটা হচ্ছে লাল সরলরেখা। এবার দেখো এই দুইটা সরলরেখা ডাল গুণ করে কত পাইছি? -1 পাইছি না? তাহলে -1 হলে সবুজ সরলরেখা লাল সরলরেখা দুইটা পরস্পর কি হওয়ার কথা? লম্ব হওয়ার কথা। দেখো লম্ব আছে, এই যে দেখো এইটা একটা ত্রিভুজ না? ত্রিভুজের এই কোণটা কত? 45। এই কোণটা কত? 45। তাহলে এই কোণটা কত বলতে হবে আমাকে? বলো, কমেন্টে বলো। ত্রিভুজের এই কোণটা 45, এই কোণটা 45, তাহলে এই মাঝখানের কোণটা কত বলতে হবে আমাকে? কমেন্টে জানাও এই কোণটা কত। এই কোণটা কত বলো? হ্যাঁ, ভেরি গুড। অনেকে বলতেছে 90 ডিগ্রি। এই তো, এবার মজাটা বুঝো, এবার মজাটা বুঝো। এই কোণটা 90 ডিগ্রি মানে কি? সবুজ সরলরেখা লাল সরলরেখা দুইটা রেখা পরস্পর কি রেখা? লম্ব রেখা। দেখো আমরা সেটাই প্রমাণ করছি। এই সরলরেখা এই সরলরেখা এই দুইটাই তো আমরা নির্ণয় করছি। এই দুইটা সরলরেখাকে গুণ করে ডাল দুইটাকে গুণ করে কত পাইছি? -1। আর ডাল গুণফল যদি -1 হয়, দুইটা সরলরেখা পরস্পর কি হওয়া উচিত? লম্ব হওয়া উচিত। লম্ব হচ্ছে। ম্যাথের ফিলিংসটা বুঝতে পারছো? বলো তো, ফিলিংস বোঝা গেছে কিনা ম্যাথের? এবার দেখো কিভাবে দুইটা সরলরেখা সম্ভব, বুঝতে পারছো? কিভাবে দুইটা সরলরেখা সম্ভব? দুইটা সরলরেখা দেখো 6,7 বিন্দু দিয়ে যাচ্ছে, একই বিন্দু দিয়ে যাচ্ছে, এবং দুইটা সরলরেখা প্রদত্ত রেখার সাথে কত ডিগ্রি কোণ করে উৎপন্ন করে? 45। একটু আমাকে জানো তো এই ম্যাথের ফিলিংসটা বোঝা গেছে কিনা? উম্মে আসমা আর একটু বুঝাই দেন। দেখো আমাদের এই যে প্রদত্ত সরলরেখা, এটা হচ্ছে প্রদত্ত সরলরেখা। সবুজ যে সরলরেখাটা দেখতেছো, এই সবুজ সরলরেখা লাল সরলরেখা, এই দুইটা সরলরেখার কথা আমাদেরকে বলা হয়েছে প্রশ্নে বের করতে। তাহলে আমরা বের করছি। প্রশ্নের দিকে তাকাও। 6,7 বিন্দুগামী দুইটি সরলরেখা। দেখো এই যে একটা সবুজ সরলরেখা, সেটাও 6,7 বিন্দুগামী। একটা লাল সরলরেখা, সেটাও কত বিন্দুগামী? 6,7 বিন্দুগামী। দুইটা সরলরেখা এই রেখার সাথে, অর্থাৎ এই যে কালো রেখাটার সাথে প্রত্যেকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45। তাহলে দেখো এই দেখ সবুজ সরলরেখা কালো সরলরেখার মধ্যবর্তী কোণ কত? 45। লাল সরলরেখা কালো সরলরেখার মধ্যবর্তী কোণ কত? 45। কোণ উৎপন্ন করে তাদের সমীকরণ বের করো। অর্থাৎ একটা সবুজ সরলরেখা একটা লাল সরলরেখার সমীকরণ বের করতে বলছে। দেখো দুইজনের সমীকরণ বের করছি। দুইজনের সমীকরণ বের করে এবার তাদের ডালের দিকে তাকাও। একটা ডাল -7 আর একটা ডাল 1/7। তাহলে দুইটা সরলরেখার ডালকে গুণ করলে গুণফল পাই কত? -1। তার মানে আমাদের প্রশ্ন অনুযায়ী দুইটা সরলরেখা পরস্পর কি হওয়া উচিত? লম্ব হওয়া উচিত। দেখো পরস্পর লম্ব হচ্ছে কিনা। বলো ম্যাথের ফিলিংসটা বোঝা গেছে কিনা একটু বলো এবার। নেট কি ডিস্টার্ব করতেছে? বলো ম্যাথের ফিলিংসটা বোঝা গেছে কিনা একটু জানাও আমাকে। দেখো এই যারা ক্লাস করতেছে না, এগুলা কি করবে বলো? আমি কিন্তু তোমাদের বারবার বলতেছি এই ক্লাসগুলো কিন্তু আমি অফলাইনে নিব না। বুঝতে পারছো? অফলাইনে আর পড়াবো না। এগুলো যেগুলো এখানে পড়ে নিচ্ছি সুন্দর করে নোট করে নিবা। এগুলো আমি আর অফলাইনে পড়াবো না। তোমাদের ম্যাথের ক্লাস বেশি বেশি দেওয়ার একটা কারণ হচ্ছে আমাদের ম্যাথের সিলেবাসটা একটু বড়, এই জন্য তোমাদের বেশি বেশি করে আমি ম্যাথের ক্লাস দিচ্ছি।
এবার ওকে, এবার একটা লক্ষ্য করো, আমাদের আরেকটা ম্যাথ দেখায় আমরা ভিডিওটা শেষ করে দিব। দেখো আরেকটা ম্যাথ, এই কনসেপ্টটা ব্যবহার করে একটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন দেখবো আমরা, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং আসছে এরকম একটা প্রশ্ন, দেখো। দেখো এটা একটু, এটার দিকে একটু তাকাও। এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এটা হচ্ছে একটা কি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের তোমাকে একটা কোণের সমীকরণ দেওয়া আছে। ধরো এই বর্গক্ষেত্রের নাম দিলাম এ বি সি ডি। এই বর্গক্ষেত্রের তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে, এটা একটু লক্ষ্য করো, 3x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা এটা তোমাদের জন্য বাড়ির কাজ, হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। দেখো এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন। এবার এখানে বলছে কি তোমাকে, এটা একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রে তোমাকে একটা কর্ণের সমীকরণ দিছে, তারপর তোমাকে বলতেছে এই প্রত্যেকটা বাহুর ডাল নির্ণয় করো। এখানে কয়টা সরলরেখা বলো? 4টা। প্রশ্ন হচ্ছে এরকম, 4টি সরল রেখার ডাল নির্ণয় করো। দেখো শুধুমাত্র একটা সমীকরণ দিল, কর্ণের সমীকরণ দিয়ে বলতেছে কি 4টা সরলরেখা, এ বি, একটা বিসি, একটা সিডি আর একটা এডি। এই যে 4টা সরলরেখা দেখতেছো, প্রত্যেকের ডাল নির্ণয় করো, ঠিক আছে? এটা দেখো এটা পারা যাবে কিনা লক্ষ্য করো। একটু আগে তোমরা যে ম্যাথটা শিখাচ্ছ, ওই ম্যাথের কনসেপ্ট ব্যবহার করে কিন্তু এই অঙ্কটা খুব সহজে সমাধান করা যাবে। দেখো তোমাদের আমি দুইটা সূত্র লিখে দিয়েছিলাম মধ্যবর্তী কোণের। একটা সূত্র ছিল এরকম, tan পাই ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। আরেকটা সূত্র ছিল কি, tan পাই ইকুয়াল টু মডুলাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। তাহলে এই সূত্র কখন ব্যবহার করব? এই সূত্র ব্যবহার করব যখন মধ্যবর্তী কোণ নির্ণয় করতে দিবে। মধ্যবর্তী কোণ নির্ণয় করতে দিলে আমরা এই সূত্র ব্যবহার করব, যেখানে আমরা ধনাত্মক মান নিয়ে একটা সূক্ষ্মকোণ বের করব, তারপর 180 ডিগ্রি থেকে সূক্ষ্মকোণটা বিয়োগ করে দিলে স্থূলকোণ পেয়ে যাব। আর প্লাস মাইনাস এই সূত্রটা কখন ব্যবহার করব? যদি মধ্যবর্তী কোণ জানা থাকে, মধ্যবর্তী কোণ জানা থাকে এবং যে কোনো একটা সরলরেখার ডাল জানা থাকে। অপর সরলরেখার ডাল বের করতে হলে আমরা এই সূত্র ব্যবহার করব, ঠিক আছে? দুইটা ইকুয়েশন, এই দুইটা জিনিস যদি ভালো করে বুঝে যাও তাহলে তুমি এই ম্যাথ আর আটকাবে না, বুঝতে পারছো? তাহলে এটা ইউজ করবো কখন? মধ্যবর্তী কোণ আর যে কোনো একটা ডাল দেওয়া থাকলে। এবার দেখো তোমরা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও, এই কোণটা কত ডিগ্রি বলো তো? সবাই একটু কমেন্ট করে জানাও তো। এই কোণটা কিন্তু দেওয়া নাই, কিন্তু আমরা বেসিক থেকে বলতে পারি এই কোণের মান কত, বলো একটু কত এটা। আচ্ছা এটা করে শেষ করে দিচ্ছি, এটা করে শেষ করে দিচ্ছি। হুমায়ুন জান্নাত বলছে 45 ডিগ্রি, ভেরি গুড। এটা 45 ডিগ্রি কেন হলো? খুব সহজ, এটা একটা কি বলো? বর্গক্ষেত্র, তাই না? তাহলে বর্গক্ষেত্র হলে এই বর্গক্ষেত্রে এটা কি? কর্ণ। তাহলে এই কর্ণ বর্গক্ষেত্রের বাহুর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? ধন্যবাদ তোমাকে। এবার দেখো, দেখো লক্ষ্য করো, এবার মনোযোগ দিয়ে খেয়াল করো। একটু আগে তোমরা যে ম্যাথটা করছো, একটু আগে যে ম্যাথটা করছো ওইখানে দেখো, ওইটার মতো হুবহু। এখানে তোমাকে একটা সরলরেখা দেওয়া আছে, মানে তোমাকে বলো তো কি একটা ডাল দেওয়া আছে, মানে m1 দেওয়া আছে। তাহলে দেখো একটা m1 দেওয়া আছে, একটা m1 দেওয়া আছে, এবং এই সি সরলরেখা এবং এ বি সরলরেখার এটার মধ্যবর্তী কি দেওয়া আছে? কোন দেওয়া আছে? দ্যাট মিন্স তোমাকে কি দেওয়া আছে? পাই এর মান দেওয়া আছে। এবার বলো, m1 দেওয়া আছে, m1 দেওয়া আছে, পাই দেওয়া আছে, আমাদেরকে ডাল বের করতে হবে, এ বি রেখার ডাল বের করতে হবে, তাই না? তাহলে ডাল বের করার জন্য আমরা কি উপরের সূত্র ব্যবহার করব নাকি নিচের সূত্র ব্যবহার করব? আমাকে একটু কমেন্ট করে জানাও তো, উপরেরটা ব্যবহার করব সূত্র নাকি নিচেরটা ব্যবহার করব?
হ্যাঁ উপরেরটা, অনেকে প্রশ্ন করছে উপরেরটা, ভেরি গুড। ঠিক আছে, কেন বলো তো? কারণ তোমাকে পাই দেওয়া আছে এবং একটা ডাল দেওয়া আছে, তাহলে অপর ডালটা বের করতে হবে, এই জন্য আমরা M2 ব্যবহার করব। এবার দেখো এখান থেকে M1 জানো, এটার ডাল জানো, পায়ের মান জানো 45। এখন M2-র মানটা বের করতে হবে। এখন বলো M2-র মান এখানে কয়টা পাওয়া সম্ভব? M2-র মান কয়টা পাওয়া সম্ভব? দুইটা। M2-র মান কয়টা পাওয়া সম্ভব? দুইটা। কেন দুইটা ভাইয়া? কারণ তুমি একটা প্লাস ধরে করবা আর একটা কি ধরে করবা? মাইনাস ধরে। তার মানে M2-র মান দুইটা পাওয়া মানে এখানে তাহলে কয়টা সরলরেখা? অবশ্যই দুইটা সরলরেখা। এবার দেখো দুইটা সরলরেখা, একটা তার মধ্যে AB সরলরেখা যেটাও এটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45। আরেকটা কি সরলরেখা ভাইয়া বলো? আরেকটা কি সরলরেখা বলো? AD সরলরেখা, যেটাও যেটা এই সরলরেখাটাও এই কোণের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বলো? 45 ডিগ্রি না? আমার কথা কি বুঝতে পারছো? তোমাকে AC কর্ণটা দেওয়া আছে এবং AC কর্ণের সাথে ABর যে কোণ, এই কোণটা দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি বের করবে M1 আর তুমি পাই জানো। তাহলে M1 আর পাই এই দুইটা জানা থাকলে এই সূত্র ব্যবহার করে M2 বের করব। এখন ভাইয়া বলো M2-র মান কয়টা পাওয়া সম্ভব? দুইটা, একটা প্লাস ধরে একটা মাইনাস ধরে। তার মানে এখানে কয়টা সরলরেখা সম্ভব? দুইটা সরলরেখা। দুইটা সরলরেখা কোনটা কোনটা দেখো, একটা হচ্ছে AB সরলরেখা, এই যে দেখো একটা AB সরলরেখা, AB সরলরেখা, এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বলো? 45। M1 এর মান আসবে একটা ABর জন্য, M1 এর মান আসবে একটা কার জন্য বলো? ADর জন্য। কেন? কারণ এই কোণটাও কত ডিগ্রি ভাইয়া? 45। এবার যদি তুমি এটার ডাল জানো, এটার ডাল জানো, ধরো এটার ডাল আমরা ধরে নিলাম M2 আর এটার ডাল মনে করো তোমাকে ধরলাম M2 ফ্রেম, মানে এখানে M2 দুইটা মান সম্ভব, এই জন্য একটাকে M2 ধরলাম, একটা M2 ফ্রেম ধরলাম। তাহলে AB সরলরেখা, AD সরলরেখার ডাল, এই দুইটা যদি জানে যাও তাহলে বলো AD সরলরেখার ডাল জানলে আমরা কি BC সরলরেখার ডাল বলতে পারবো না? কেন? এই দুইটা সরলরেখা পরস্পর কি সমান্তরাল, পরস্পর সমান্তরাল হলে ডাল দ্বয় কি হয়? সমান হয়। তাহলে এটার ডালও কত হবে তাহলে? M ফ্রেম 2। AB এর ডাল কত? M2। AB আর CD দুইটা রেখা পরস্পর কি সমান্তরাল, সমান্তরাল সরলরেখার ডাল কি হয়? সমান হয়। তাহলে M2 জানা থাকলে এই AB সরলরেখার ডাল জানা থাকলে DC সরলরেখার ডালও বের করতে পারবা। তাহলে দেখো চারটা সরলরেখার ডাল নির্ণয় করা হয়ে গেল। এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং আসা প্রশ্ন, দেখছো কত সহজ? বুঝতে পারছো? এটা ম্যাথটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, আর যদি না বুঝো তাও বলো, আবার বুঝে দিব। বুঝতে পারছো কিনা একটু জানাও তো। ঠিক আছে, তাহলে এটা হোমওয়ার্ক আমাকে করে করবা, ইনবক্সে দিবা। ঠিক আছে, আর আগের ম্যাথগুলো দিছি এগুলো কিন্তু দাও নাই, এগুলো একটু ইনবক্সে করে দিবা। ঠিক আছে, আজকের মতো এটুকু। তাহলে মধ্যবর্তী কোণের টপিকটা শেষ করে দিছি। এবার বইয়ে গিয়ে তোমার ওই যে টাইপ কত বলে গেছি, 9 থেকে শুরু হয় মনে হয়, 9 নাম্বার থেকে শুরু। মধ্যবর্তী কোণ নির্ণয়ের অনেকগুলো ম্যাথ পাবা। তুমি যদি এগুলো বুঝো আশা করি প্রত্যেকটা মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবা। এবার আমরা আগামীকাল ক্লাস নিব দুপুরে। আগামীকাল দুপুর 3টা থেকে ক্লাস নিব। আগামীকাল থেকে আমরা বেসিক শেষ, আগামীকাল থেকে আমরা ম্যাথ করা শুরু করে দিব। ঠিক আছে? আচ্ছা, আজকের ভিডিও ক্লিয়ার ছিল কিনা একটু বলো তো, কোনো ডিস্টার্ব করছে? আজকের ভিডিও ঠিক ছিল? ঠিক আছে, তাহলে তোমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো সুন্দর করে নোট করে নিবা। আর যদি কেউ না বুঝো ওই করবা, ভিডিওটা আবার দেখবা, এই ভিডিওটা কিন্তু সেভ থাকবে। আর ওই একটা কথা হচ্ছে, এই অধ্যায় যেহেতু এই অধ্যায়ের টপিকগুলো বেসিকগুলো শেষ, তুমি একটু চেষ্টা করবে এই অধ্যায়ে যে ম্যাথগুলো আছে সেগুলো নিজে নিজে পারো কিনা। ঠিক আছে, আমরা আগামীকাল 3টা থেকে আরেকটা ক্লাস নিব এই অধ্যায়ের উপর। কালকে থেকে আমরা ম্যাথ করা শুরু করবো। ঠিক আছে?
ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।